আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গৃহ বিবাদ শুরু হয়েছে। একজন আরেকজনকে হুমকি দিচ্ছে দেখে নেবার, একজন আরেকজনের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে নালিশ করছে। এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। এদিকে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ায় যাচ্ছেন। মুক্তিযোদ্ধার নাতি উপস্থাপিকা দীপ্তি সম্প্রতি বিয়ে করেছেন এবং মিরপুর চিড়িয়াখানায় কেমন আছেন আমাদের সেলিব্রিটি সেই মহিষ ডোনাল্ড ট্রাম্প। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক গৃহ বিবাদ চলছে। সম্প্রতি গত 2রা জুন মঙ্গলবার কলকাতার ধর্মতলার ঝর্ণা মঞ্চে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেছিলেন হাদি হত্যা নিয়ে, এবং তিনি তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে হাদির নাম মেনশন না করে বলেছিলেন, কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সব জানি, তার হৃদয়ে অনেক কথা জমা আছে, অনেক তথ্য জমা আছে, এসব বলে তিনি মোটামুটি যেটা মিন করেছিলেন, যেটা খুব সহজে সবাই বোঝে, যে হাদি হত্যায় অমিত শাহ জড়িত, এরকম একটা কথা তিনি আমাদের বুঝিয়েছেন। তো পরের দিন বুধবার এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে তার এ ব্যাপারে মন্তব্য কি। শামা ওবায়দ এর উত্তরে বলেছিলেন যে একটি দেশের পরাজিত একজন প্রার্থীর মন্তব্যকে বাংলাদেশের আমলে নেবার কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আসলে কোনো কথা বলছে না বা ভাবছে না। তার চেয়ে বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ হলো যে ভারতে হাদি হত্যার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এখানেই কিন্তু ব্যাপারটা থেমে যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির শামা ওবায়দকে রীতিমতো চার্জ করে বলেছেন যে তাকে কে বলেছে এরকম কথা বলবার জন্য, এবং এতে শামা ওবায়দ খুব ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সরকারের উপরের মহলের সাথে আলাপ করেই এই কথা বলেছেন। এই নিয়ে দুজনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি, এ ওকে দেখে নিবে, এ লন্ডন থেকে এসেছে, ও মানে এটা নিয়ে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রীতিনীতি তার মধ্যে আর থাকেনি। এর ফলে হুমায়ুন কবির গিয়ে নালিশ দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কাছে। ডক্টর খলিলুর রহমান বলেছেন যে আমি এখানে এসেছি কাজ করতে, আমাকে কাজ করতে দিন, আমি এই সবের মধ্যে জড়াতে রাজি নই। তখন দুজনেই গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। গতকাল তুরস্কের ভিজিটিং ফরেন মিনিস্টারের সম্মানার্থে একটি ডিনার ছিল, সেখানে তারা প্রধানমন্ত্রীকে পেয়েছেন এবং দুজনই প্রধানমন্ত্রীর কাছে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, নালিশ করেছেন। প্রধানমন্ত্রী শুনে বলেছেন আপনারা যে যার কাজ করুন, ঐক্যবদ্ধ থেকে কাজ করুন। তো এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক একটা অস্থিরতা চলছে, এবং এটা এই ঘটনা হয়তো আউটবাস্ট হয়েছে, কিন্তু নতুন কিছু নয়। এই হুমায়ুন কবিরের উপদ্রবে পুরো পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ব্যাপকভাবে ক্ষুব্ধ, এবং যদি আমি ভুল না জানি তাহলে পররাষ্ট্র মন্ত্রী স্বয়ং এই পররাষ্ট্র উপদেষ্টার উপরে সন্তুষ্ট নয়। এই যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা, তখন অনেকটা আকস্মিকভাবে রাশিয়া সফরে 2-1 দিনের মধ্যে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। হঠাৎ কেন তিনি রাশিয়ায় যাচ্ছেন? যতটুকু আমাকে সূত্র জানিয়েছে যে রাশিয়ার সাথে কোনো একটা বিষয়ে তিনি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেটি তিনি পুরোপুরি রক্ষা করতে পারেননি, এই কারণে রাশিয়া তাকে ডেকে পাঠিয়েছে। এটি কোনো সরকারি সফর নয়। এই প্রতিশ্রুতি বা কমিটমেন্ট না রাখতে পারার ব্যাখ্যা জানার জন্যই রাশিয়া তাকে
ডেকে পাঠিয়েছে এবং তিনি কাল বা পরশু হয়তো 2-1 দিনের মধ্যেই রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। আরেকটি ইন্টারেস্টিং খবর, আপনারা নিশ্চয়ই চেনেন চ্যানেল আয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিচারপতি মানিককে যে প্রশ্নবাণে বিব্রত করেছিল এবং তখন সে হঠাৎ করে আলোচনা এসেছিল এবং তারপরে সে থেকে তখন সে নিজেকে মুক্তিযোদ্ধার নাতি দাবি করেছিল, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি দাবি করলেও তার কথাবার্তা আচরণ তার সাথে যাদের ওঠা বসা সবকিছুই মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে, অর্থাৎ সে এই প্রজন্মের একজন রাজাকার হিসেবেই নিজেকে স্টাবলিশ করেছে। সম্প্রতি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছবি, তার নতুন স্বামীর সাথে তার ছবি ভাইরাল হয়েছে। এই স্বামী মিস্টার মুস্তাক, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সাবেক শিবির কর্মকর্তা। মিস্টার মুস্তাকের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দীপ্তি চৌধুরী। তৃতীয় স্ত্রী হবার জন্য এই যে নবপরিণীতা দীপ্তি চৌধুরীকে আমাদের আসলে অভিনন্দন জানাতেই হয়, না জানালে ব্যাপারটা কেমন হয়ে যায়, তাই না দর্শক? যাই হোক, আমি এই যে বিভিন্ন এপিসোড করি, আপনাদের কমেন্টস গুলো প্রায় আমি পড়ার চেষ্টা করি। তো বেশ কিছু দর্শক জানতে চেয়েছেন যে মিরপুর চিড়িয়াখানার যে ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট কি, এবং ঈদের ব্যস্ততা এবং অন্যান্য কারণে আসলে ডোনাল্ড ট্রাম্পের আপডেট গত 2-3 দিন আমি আপনাদের দিতে পারিনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে ভালো নেই, আগেও বলেছিলাম। তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন এবং এই একটা ছবি দেখাচ্ছি, দেখেন তার গায়ে কাক বসলেও কাকটাকে যে একটু সরিয়ে দেবে বা তাড়িয়ে দেবে সেই আগ্রহ, সেই উৎসাহ কোনো কিছুই তিনি আজকাল আর বোধ করছেন না, বরং এই খাওয়া দাওয়া ছেড়ে তাকে এক ধরনের উদাসীনতায় পেয়েছে এবং হয়তো তিনি এভাবেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে তার জন্য, তার যত্ন ঠিকমতো না নেওয়ার জন্য কিউরেটার সহ 6 জনের চাকরি গেছে। এই কারণে চিড়িয়াখানার অন্যান্য স্টাফরা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের উপরে ভীষণ ক্ষুব্ধ। তারাও ঠিকমতো টেক কেয়ার করছে না এবং তারা অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সামনে যে তাদের ক্ষোভ প্রকাশ করছে এই বলে যে তোর জন্য বেটা আমাদের 6 জন সহকর্মীর চাকরি গেছে, তুই মরস না কেন। এটা শুনতে খুব রুড, বাট দিস ইজ রিয়েলিটি, আমি সত্যি কথা বলছি। এদিকে দর্শনার্থীদের সংখ্যা খুব লিমিট করে দেওয়া হচ্ছে, প্রতিদিন 60 জন দর্শক, 60 ভিজিটার্স এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পারেন এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে যখন দেখতে যান তারা নানা রকমের কটূক্তি করে থাকেন, যেটা খুবই দুঃখজনক। কেউ মানে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো গালাগালি করছেন যে তুই বেটা পৃথিবীতে অশান্ত করছিস, তুই একটা নির্মম, নির্দয়, এরকম নিষ্ঠুর, যুদ্ধবাজ, এই সব বিশেষণ এই নিরীহ ডোনাল্ড ট্রাম্পের উপরে তারা মানে ছাড়ছে এবং এটা প্রতিদিনকার ঘটনা যে 60 জন দর্শক তাকে দেখার সৌভাগ্য অর্জন করছে, তাদের অনেকেই এই ডোনাল্ড ট্রাম্প, নিরীহ ডোনাল্ড ট্রাম্পের উপরে ভীষণ রকমের কটূক্তি করছে। অথচ এই ডোনাল্ড ট্রাম্পকে যখন তার মালিকের কাছে ছিল ভীষণ আদরে রাখা হতো, তাকে গোসল করানো হতো, তাকে খুব উন্নত মানের খাবার খাওয়ানো হতো, কিন্তু চিড়িয়াখানায় এসে সে ভীষণ বিপদে আছে। তাকে কেন্দ্র করে চিড়িয়াখানার স্টাফদের মধ্যে অসন্তোষ, দর্শকরা তাকে একদিকে দেখতে আসছে, সেলফি তুলছে, কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে নানান কটূক্তি করতে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প ভালো নেই এবং এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প কতদিন বেঁচে থাকবে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের জীবন এখন আসলে হুমকির মুখোমুখি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। পাপের একটা স্বভাব আছে, সে অনেক দিন চুপ করে থাকতে পারে,
অনেক দিন ক্ষমতার ছায়ায় লুকিয়ে থাকতে পারে, অনেক দিন দম্ভ, দাপট, প্রশাসনিক প্রভাব আর রাজনৈতিক সন্ত্রাসের আড়ালে নিজেকে অমর ভেবে নিশ্চিন্তে বসে থাকতে পারে, যা খুশি তাই করতে পারে, ভাবে কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত পাপ ফিরে আসে, আর যখন ফিরে আসে তখন সে কিন্তু কাউকে ছাড়ে না, না অনুগামীকে, না পরিবারকে, না উত্তরাধিকারীকে, না রাজবংশের দাবিদারকে। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, সেটা শুধু একজন নেতার আইনি সমস্যার ছবি নয়, এটা একটা রাজনৈতিক অবক্ষয়ের ছবি। এটা সেই অহংকারের ছবি যে অহংকার ভেবেছিল দল মানেই পরিবার, সরকার মানেই পরিবারের নিয়ন্ত্রণ, আর আইন মানেই দরকার মতো যা খুশি নিজের প্রয়োজনে নিজের মতো করে ব্যবহার করার যন্ত্র। আর সেই কারণেই আজ প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি চক্রব্যূহে আটকে গেছেন? প্রথমে ঘটনাগুলো একবার সাজিয়ে নেওয়া যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট সেই এফআইআর খারিজ করেনি, বলেছে তদন্ত চলবে, যদিও 31শে জুলাই পর্যন্ত পুলিশকে কড়া পদক্ষেপ না নেয়ার সুরক্ষা দিয়েছে, এই বলে যে আদালতের অনুমতি না নিয়ে অভিষেককে গ্রেপ্তার করা যাবে না। আর অভিষেককে নির্দেশ দিয়েছে তদন্তে সহযোগিতা করার, নোটিশ অনুযায়ী পুলিশ স্টেশনে হাজিরা থাকার এবং অনুমতি ছাড়া বিদেশ যাত্রা তিনি করতে পারবেন না। অর্থাৎ আদালত তাকে নির্দোষ তো ঘোষণা করেইনি, আবার কঠোর পদক্ষেপ নিশ্চিতভাবেই নিয়েছে। আগের জমানা অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে পিসি মমতা থাকলে এই আদেশের বিরুদ্ধে কালকেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করতেন অভিষেক, এবং সেখানে হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্ট সেখানেও চলে যেতেন। অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালম শরণম হয়ে যেতে পারতেন এতক্ষণে। রাজ্যবাসীর করের টাকায় সুপ্রিম কোর্টে মৎসব শুরু হয়ে যেত। সেটা আর এই মুহূর্তে হচ্ছে না, কারণ পিসি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ছিটকে গেছেন। এখন ঘর থেকে উকিলের টাকা ঘরে গেলে ঘর থেকে গুনতে হবে। আদালতের রায়ের এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ জায়গা, কারণ রাজনীতিতে বার্তা সবসময় রায়ের ভাষায় আসে না, অনেক সময় বার্তা আসে শর্তের ভাষায়, আদালতের সতর্কতার ভাষায়, আর অভিযুক্ত নেতার প্রতিরক্ষামূলক অবস্থানের ভাষায়। আগেই বলেছি, হাইকোর্টের এই মামলা দুর্নীতি, কালো টাকা, রাজপ্রাসাদ, অগাধ সম্পত্তি, কয়লা, বালি, গরু, তোলাবাজি ইত্যাদি নিয়ে নয়। এটা ছিল অভিষেকের হুমকি নিয়ে, হিংসা নিয়ে, ঘৃণা নিয়ে। একবার নয়, একাধিকবার, একাধিক প্রসঙ্গে তিনি এই ঘৃণা উগরে দিয়েছেন। একটা প্রসঙ্গ একটু শুনুন, বুঝতে পারবেন। এই দুটো এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। হিম্মত আছে, হিম্মত আছে এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। সারানার নতুন জানা, তার আবার ক্যাশ মেমো। শুনলেন? এরকম ভাষা কোনো স্বৈরাচারী রাজত্বের ভয়ঙ্কর ডিক্টেটর পর্যন্ত ব্যবহার করেন না, অভিষেক করেছেন। কাল হাইকোর্টে অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে তার উকিল কল্যাণ ব্যানার্জি বলেন, স্যার এসব কথার কথা। পুলিশের উকিল বা সরকার পক্ষের উকিল কিছু বলার আগেই বিচারক পাল্টা বললেন,
চৌঠা মের ভোটের ফল অন্যরকম হলে তো এতদিনে অভিষেক তার হুমকি সত্যি করে দিতেন না, তাই না? 21-এর ভোটের পরের ছবি তো মনে আছে রাজ্যবাসীর। এবার আসি সম্পত্তি নিয়ে অভিষেকের বিপত্তি প্রসঙ্গে। এতক্ষণ শুনলেন তার কথা, হুমকি, সেইটা নিয়ে। এবার তার সম্পত্তি নিয়ে বিপত্তি। হাঘরের ঘরে যখন অঢেল ভাত যদি এসে যায়, সে তখন গোগ্রাসে খেতে থাকে। ফলটা কি হয়? শরীর খারাপ। সেটা মৃত্যুর কারণও হয় অনেক ক্ষেত্রেই। এই জন্যই না কথায় বলে, না খেয়ে মরে না লোকে বেশি মরে খেয়ে। মমতার ভাইপোরা মরতে চলেছে এই পথে। কালীঘাটের খালপাড়ের জবরদখল করা সম্পত্তির মালিক হয়ে এরা ভেবেছিল দেশের আইন আবার কি, সব আইনের উপরে আছে দিদির আইন। কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক, তার বাবা মা এবং সংশ্লিষ্ট ঠিকানা বা সম্পত্তি ঘিরে একাধিক নোটিশ পাঠানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন সংখ্যা উঠে এসছে। কেউ বলেছেন 17, আবার কেউ বলেছেন 21টা সম্পত্তির কথা। এবং অনুমোদিত নকশা, প্ল্যান ও নথি চাওয়া হয়েছে তাদের কাছে। কিছু ক্ষেত্রে ভাঙার নোটিশের কথাও বলা হয়েছে। নোটিশ মানে অপরাধ প্রমাণ হয়ে যাওয়া নয়, এটা ঠিক, কিন্তু এটাও সত্যি যে অভিযোগ এখন কেবল বিরোধীদের অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা প্রশাসনিক নথির স্তরে উঠে এসেছে। আর সেখান থেকে যে ছবি বেরিয়ে আসছে তা দেখলে বলতেই হয়, আঙুল ফুলে কলা গাছ কথাটা বড় নিরামিষ। তার চেয়ে বড় কিছু তুলনা চাই ওই ব্যানার্জি পরিবার সম্পর্কে। সেটা হলো নেংটি ইঁদুর থেকে ইন্দ্রের হাতি ঐরাবত হয়ে গেছে। সেই ঐরাবত ঠেলায় পড়েছে এবার। এখন প্রশ্ন হলো, এই ঘটনাগুলোর রাজনৈতিক অর্থ কি? রাজনীতিতে ক্ষমতা দুই রকম রূপ থাকে। একটা হলো দৃশ্যমান ক্ষমতা, মঞ্চ, মাইক, পোস্টার, মিছিল, স্লোগান, ক্যামেরার সামনে আগুন ঝরানো ভাষণ। আরেকটা হলো অদৃশ্য ক্ষমতা, আমলা, পুলিশ, কর্পোরেশন, ফাইল, তদন্ত, আদালতের করিডোর আর দলের ভেতরে নীরব আনুগত্য। যে নেতা দ্বিতীয় শক্তিটা, অর্থাৎ এত সব করেও তিনি দলের ভেতরের আনুগত্য ধরে রাখতে পারেন, তিনি আসল ক্ষমতাবান। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন দৃশ্যমান ক্ষমতা থাকে না, আর অদৃশ্য ক্ষমতাও অদৃশ্য হয়ে যায় পালা বদলের সঙ্গে সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থার দিকে তাকালে সেই দ্বিতীয় ছবিটাই সামনে আসছে। হাইকোর্টে গিয়ে এফআইআর খারিজ চাইতে হচ্ছে, কর্পোরেশন নথি চাইছে, নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছে, বলছে ভেঙে দেবো, নোটিশ দিচ্ছে ভেঙে দেবো, দিন বাড়ি, নইলে আমরা ভেঙে দেবো, খরচ নেব আপনার কাছ থেকে। আর তিনি একটি গারল চন্দ্রের মতো বডিগার্ড বা বাউন্সারদের দিয়ে সেসব নোটিশ বাড়ির দেয়াল থেকে তুলে ফেলছেন। ভাবছেন হয়তো এভাবে পার পাওয়া যাবে। পুরনো ইডির চাপ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের চাপ এখনো সরেনি বললে কম বলা হয়। সেটা এখন ফাঁসির ফাঁস হয়ে গলা ধরতে এগিয়ে আসছে। কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে তার এবং সহধর্মিনী রুজিরার আবেদন সুপ্রিম কোর্ট 2024 সালে খারিজ করে দিয়েছে। এখন তুমুল বেগে ধেয়ে আসছে সেই সব মামলা। কালীঘাটের কাকু সুজয় ভদ্র বলেছিল, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। নতুন পরিস্থিতিতে খবর পাচ্ছি কাকু নিজে বাঁচতে সব সত্যির হাড়ি ফাটিয়ে দেবেন বলে ইডির সাথে যোগাযোগ করেছেন। তিনি জানেন সাহেব এখন নখদন্তহীন, তার ভয় নেই, এখন নিজেকে বাঁচানোই তার লক্ষ্য। অর্থাৎ আইনি ফ্রন্টে একের পর এক ঘেরাটোপ তৈরি হচ্ছে। এখানে একটা গভীর রাজনৈতিক শিক্ষা আছে। যে রাজনীতি পরিবারতন্ত্রের ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে উত্তরাধিকারী নেতা সাধারণত ধরে নেন
ক্ষমতার ছাতা চিরস্থায়ী। তিনি ভাবেন দলীয় কর্মীরা ভয় পাবে, সাধারণ মানুষকে ভয় দেখানো হবে, প্রশাসন নরম থাকবে, আর বিরোধীরা যতই চিৎকার করুক শেষ পর্যন্ত কিছুই হবে না। পিসি ভাইপো মিলে নির্বাচনে জেতার যে ফর্মুলা তৈরি করেছিলেন, সেই ফর্মুলার জোরে পারিবারিক শাসন টিকে থাকবে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, একেবারে পরিবার অনন্তকাল ধরে। এটাই ছিল এদের বিশ্বাস। এই অভিষেক, তার পিসি মমতা, তাদের বিশ্বাস। মহামূর্খ না হলে এমন বিশ্বাস হয়? ওরে, মোগল সাম্রাজ্যেরও পতন হয়েছিল, আর তোদের ব্যানার্জি সাম্রাজ্য তো তার কাছে ছাড় পোকা। আত্মবিশ্বাস যখন অতিরিক্ত হয় তখনই জন্ম নেয় দম্ভ, আর দম্ভই হচ্ছে পতনের প্রথম সিঁড়ি। সেই সিঁড়িতে পা রেখে ফেললে আস্তে আস্তে নামা যায় না, সেটা এক ঝটকায় ধপাস করে ফেলে দেয় খাদের মধ্যে। এখন আসি দলের ভেতরের বার্তায়। বিধানসভার সামনে দলীয় ধর্ণা কর্মসূচিতে তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৩৪ জন উপস্থিত ছিলেন, ৪৬ জন অনুপস্থিত। এই ৪৬ জন কেন অনুপস্থিত, বিষয়টি তারা কারণ পর্যন্ত দেখায়নি। বিষয়টি নিছক সাংগঠনিক ঢিলে ঢালা নয়, এটা দল থেকে দূরত্ব তৈরি করা ছাড়া আর কিছু নয়। তার মানে বিদ্রোহ। রাজনীতিতে বিদ্রোহ সবসময় স্লোগান দিয়ে শুরু হয় না, অনেক সময় বিদ্রোহ শুরু হয় অনুপস্থিতি দিয়ে, ডাকে সাড়া না দেয়া দিয়ে, মুখে আনুগত্য কিন্তু মাঠে গড়হাজির থেকে। ক্যামেরার সামনে দলে আছি কিন্তু সংকটের দিনে আর পাশে নেই। আর তৃণমূলের সাম্প্রতিক আরেকটি ঘটনায় এই ছবিটা আরো তীব্র। ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচনের ঠিক আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়িয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি শুভেন্দুর প্যাকেজের শুনে তিনি নাকি ফলতা মানুষের উন্নতি হবে তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। দল এটিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেছে, কিন্তু রাজনীতির ছাত্ররা জানেন যখন প্রার্থী সরে দাঁড়ায় আর দল বলে ওটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তখন আসলে দল নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সবকিছু মিলিয়ে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তৃণমূলের ভেতরে ভূমিকম্প নয়, সাধারণ ঝড় নয়, সাইক্লোন শুরু হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে যাচ্ছে সবাই হয়তো এখন প্রকাশ্যে বিদ্রোহ করছে না, কিন্তু সবাই বসেও নেই। আর শাসক দল নয়, এখন এই তৃণমূলের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে যখন অনুগামীরা হিসাব করতে শুরু করেছে এই দলের আর ভবিষ্যৎ নেই, চলে যাব অন্য কোথাও, চলো অন্য কোথাও, অন্য কোনোখানে। সেই অন্য কোনোখানে কেউ ভাবছে কংগ্রেস, কেউ ভাবছে সিপিএম, কেউ ভাবছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে তিনটি খুঁটির ওপর। একটা খুঁটি, তিনি ছিলেন ক্ষমতার পরিবারের অভ্যন্তরীণ উত্তরসূরি। ২, তিনি ছিলেন দলের সাংগঠনিক ও নির্বাচনী আক্রমণাত্মক মুখ। পিসির মুখ তো পাতলা ছিল, কিন্তু এর মুখ শুধু পাতলা নয়, এর একেবারে যাকে বলে সেই ভয়ঙ্কর রকমের কি বলবো আমাশার রোগী হচ্ছেন এই আমাদের অভিষেক। তিনি ৩ নম্বর, তিনি এমন এক রাজনৈতিক ভাষা ব্যবহার করেছেন যাতে বিরোধীদের জন্য কোনো জায়গা ছিল না। আর সেই ভাষা তৈরি না হলে শ্মশান তৈরি করে শত্রুকে পোড়াবার কথা বলেন ৭ই মের খবর বেরিয়ে যাওয়ার পরে। সুতরাং অসুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া কারো মুখে কখনো আসে না এই খবর। ইতিহাস বলে যিনি সব সময় আক্রমণ করেন তাকে একদিন প্রতিরক্ষায় নামতেই হয়।
আজ অভিষেক সেই প্রতিরক্ষাতে নেমেছেন। আদালতে গিয়ে সুরক্ষা চাইতে হচ্ছে, প্রশাসনিক নোটিশের জবাব দিতে হচ্ছে, আর বিরোধীরা তাকে আর ভবিষ্যতের অবধারিত শাসক হিসেবে নয়, বরং সমস্যাগ্রস্ত এক নেতা, যে নেতা এখন গর্তের মধ্যে ঢুকতে পারলে বাঁচেন এমন এক নেতা হিসেবে দেখছে। অভিষেকের হুমকির জবাবে শুভেন্দু কি বলেছিলেন সেটাও একবার শুনুন, ছবিটা পরিষ্কার হবে। কি করে তাড়াতে হয় আপনার অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢুকাবো আর ওকে এই রাজ্য ছাড়া করব। বাটি নিয়ে বসতে হবে ওই কালীঘাটের মন্দিরের সামনে, ওকে বসাবো বাটি নিয়ে। আপনার ভোট দরকার, মুসলমান ভোট। আর লক্ষ্মী ভান্ডারে কাজ করছে না, আমরা 2000 টাকা দেবো এসে বলেছি। গ্রামে বলছে ও লক্ষ্মী ভান্ডার চলবে না, চোর মমতাকে আগে তাড়াবো। আরে এ কথা কি বলবো, ভোট নেওয়ার জন্য করছি তো। ভোট নেওয়ার জন্য মিথ্যা কথা বলছি। উনার মাথার ঠিক নেই, উনি মনে হয় জানেন না নরেন্দ্র মোদীজির জনকল্যাণের অধিকাংশ স্কিম নারীদের উদ্দেশ্য করেই করা। উজ্জ্বলা যোজনা কাদের জন্য? উনি কেন 75 লক্ষ অ্যাডিশনাল উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গে নাম নথিভুক্ত করতে দিচ্ছেন না? 10 কোটি মহিলা পেয়েছে, কাদের জন্য? প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কার নামে হতে হয়? মহিলার নামে জায়গা হতে হবে, তারপরে বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায়। 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন, মানে শৌচালয় এই রাজ্যে 72 লক্ষ। ওটা কাদের জন্য? লজ্জা নিবারণের কার জন্য? কাকে এসব কথা শেখাচ্ছেন? যে রাজ্যে হাঁসখালিতে ক্লাস 9-এর মেয়েকে রেপ করে মারে আপনার উপপ্রধানের বেটা, আপনার ভাদু আনারুল 7 জন মুসলমান মহিলা 4 জন মুসলমান বাচ্চাকে পুড়িয়ে মারে রামপুরহাটের বকটুইতে, কালিয়াগঞ্জে বর্মন পরিবারের ক্লাস 12-এর ছাত্রীকে ধর্ষণ করে খুন করে জিহাদি। তারপরে আপনার পুলিশ বলে হলিডলের শিশি পাওয়া গেছে পুকুরের পাশে। মাটিগাড়াতে একজন ট্রাইবাল বাচ্চা মেয়েকে, নেপালি গোর্খাকে আপনার লোকরা রেপ করে মারে স্কুল থেকে আসার পথে। আপনি নারী সুরক্ষার কথা বলছেন, নারী বিদ্বেষের কথা বলছেন। আপনার ভোট দরকার, মুসলমান ভোট। আর লক্ষ্মী ভান্ডারে কাজ করছে না, আমরা 2000 টাকা দেবো এসে বলেছি। গ্রামে বলছে ও লক্ষ্মী ভান্ডার চলবে না, চোর মমতাকে আগে তাড়াবো। এখানে বিরোধী রাজনীতির লাভ কোথায়? লাভ এই যে তারা এখন একটা বয়ান দাঁড় করাতে পারছে যে মানুষ এক সময় অন্যদের চেপে রাখতেন যিনি, আজ তিনি নিজেই চাপের মুখে। আর রাজনীতিতে পারসেপশন অর্থাৎ জনমনে তৈরি হওয়ার ধারণা অনেক সময় বাস্তব সাংগঠনিক শক্তির চেয়েও বেশি ক্ষতি করে। আমি কিছুদিন আগে বলেছি যে একটি প্রতিবেদনে বলেছি সিপিএম টিকে থাকবে, টিকটিক করে হলেও টিকে থাকবে। কংগ্রেস টিকে আছে, টিকটিক করে হলেও টিকে আছে, আরো থাকবে, কিন্তু তৃণমূল মুছে যাবে। কারণ মানুষ যখন মনে করতে শুরু করে যে এরা আর অজেয় নয়, তখন তার চারপাশের আনুগত্য হালকা হতে হতে একেবারে শেষ হয়ে যায়। এখন এই কারণেই আজকের সবচেয়ে বড় প্রশ্ন আদালতের নয়, কর্পোরেশনের নয়, সবচেয়ে বড় প্রশ্ন হলো অভিষেক ভুল সময়ে ভুল রাজনীতি করেছেন। তিনি ভেবেছিলেন বিরোধীদের অপমান করে, প্রশাসনিক ভয় দেখিয়ে আর ক্ষমতার অতিরিক্ত আত্মবিশ্বাসে চিরকাল সাম্রাজ্য রাখবেন। ইতিহাসের উত্তর খুব নির্মম, রাখা যায় না। কোনো সাম্রাজ্যই অটুট থাকে না যদি তার ভিত নৈতিকতার বদলে দম্ভ দিয়ে তৈরি হয়। আর কোনো নেতা শেষ পর্যন্ত নিরাপদ থাকেন না যদি তিনি মনে করেন যে আইন, প্রতিষ্ঠান, দল, কর্মী সবাই তার ব্যক্তিগত বন্দী। আস্থায়
অভিষেকের সামনে বিপদ ছবিটা চক্রব্যূহ তৈরি হয়েছে। বহুদিনের সঞ্চিত অভিযোগ, আদালতের শর্ত, কর্পোরেশনের নোটিশ, কেন্দ্রীয় তদন্তের চাপ আর দলের ভেতরে দল ভেঙে চলে যাওয়া, সব মিলিয়ে এক জটিল বেষ্টনী। শেষে শুধু একটাই বলবো, পাপ বাপকেও ছাড়ে না। আর যখন ক্ষমতার অহংকার বাস্তবতার দেয়ালে ধাক্কা খায়, তখন প্রথমে শিরোনামে ধরা পড়ে, তারপর আদালতে, তারপর দলে, তারপর জনমনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সে রায় ভবিষ্যৎ দেবে। কিন্তু আজকের রাজনৈতিক আকাশে যে সংকেত, তা কোনোভাবেই হালকা করে দেখার মতো নয়। কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন? কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।